এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। আরো বিপাকে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। আজ মহুয়া মৈত্রকে তলব ইডির বিদেশি মুদ্রা লেনদেন মামলায় তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। দিল্লির ইডির দপ্তরে তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। হাজিরা নোটিশ দর্শন হীরানন্দানীকেও, দুজনকেই মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা, এমনটাই সূত্রের খবর। তবে আজকে হাজিরা দেবেন মহুয়া মৈত্র, এই নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি তনয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একবার কথা বলার চেষ্টা করবো এবং তিনি আজ হাজিরা দেবেন কিনা তা জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি তনয়া এই মুহূর্তে রয়েছে। তনয়া, আজ কি মহুয়া মৈত্র তিনি হাজিরা দেবেন? দিল্লিতে তাকে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে। দেখো রুমকি, ঘড়ি কাটা যেমনটা বলছেন যে ইতিমধ্যে কিন্তু 9টা বেজে গিয়েছে এবং ঠিক 11টার সময় মূলত দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ এবং একই সঙ্গে তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। কিন্তু যেমনটা জানতে পারা যাচ্ছে, এই যে নির্বাচনী কার্যালয় এবং এখানেই তিনি রয়েছেন, অর্থাৎ এখনও পর্যন্ত মহুয়া মৈত্র তিনি কিন্তু এখানে রয়েছেন। এবং যেমনটা সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে তিনি কিছুক্ষণ বাদেই কিন্তু কালীগঞ্জ সেখানে নির্বাচনী প্রচারে যাবেন। এবং মহুয়া মৈত্র তিনি যদি নির্বাচনী প্রচারে যান তাহলে একটা হিসেবে অত্যন্ত পরিষ্কার যে তিনি তাহলে আজ দিল্লি যাচ্ছেন না। ইডির তরফ থেকে যেভাবে তাকে সমন পাঠানো হয়েছে, ডেকে পাঠানো হয়েছে, যেমনটা তুমি বললে যে ফরেন এক্সচেঞ্জ মানি, অর্থাৎ এক কথা বলতে গেলে যে বিদেশি মুদ্রার লেনদেন হয়েছে এবং সেই লেনদেনের সংক্রান্ত বিষয় নিয়ে একদিকে হীরানন্দানী, অন্যদিকে মহুয়া মৈত্র, তাদেরকে একসঙ্গে বসিয়ে যে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবার ভাবনা চিন্তা ইডির আধিকারিকরা করছিলেন, তার প্রেক্ষিতে একটা বিষয় স্পষ্ট যে এখনও পর্যন্ত তিনি যেহেতু এখানে রয়েছেন বলে আমরা জানতে পারছি, সুতরাং ইডির দফতরে দিল্লিতে তিনি যাচ্ছেন না। এবং আমরা এটাও জানবার চেষ্টা করব যখন মহুয়া মৈত্র তিনি এখান থেকে বেরিয়ে আসবেন ঠিক সেই মুহূর্তে যে কেন ইডির তলব তিনি এড়িয়ে যাচ্ছেন। কোথাও গিয়ে কোনো না কোনো জায়গায় কি একটা ভয় কাজ করছে। তার কারণ যখনই এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগগুলো সামনে এসেছিল যে সংসদে দাঁড়িয়ে তিনি যেভাবে একেবারে বেআইনিভাবে বলা চলে আমাদের সংবিধানকে রক্ষা করার বিপরীতে হেঁটে, অনেকটা বিপরীতে হেঁটেই তিনি যেভাবে সেখানে ঘুষ নিয়ে প্রশ্ন করেছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই মহুয়া মৈত্র তিনি কেন হাজিরা এড়িয়ে যাচ্ছেন, যখন বারংবার তিনি বলছেন যে তিনি নাকি এই সমস্ত দোষের সঙ্গে তিনি যুক্ত নন, তাহলে কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? এটাই তো সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে রুমকি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন। তুমি জানো নিশ্চয়ই এই মাসেই, অর্থাৎ এই মাসে কৃষ্ণনগরে নির্বাচনী প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়ার পর থেকে নির্বাচনী প্রচারে তিনি নামবেন এবং সবার প্রথম তিনি মহুয়া মৈত্রের এই কনস্টিটিউয়েন্সিতেই আসছেন, অর্থাৎ এখান থেকেই তিনি নির্বাচনী প্রচার সারছেন। সুতরাং একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে দলের মাথার উপরে যে মহুয়া মৈত্রের হাত রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে নির্বাচনী প্রচারে আসা। যে ছবিটা এই মুহূর্তে আমি বলবো মহিতামার সঙ্গে রয়েছে একটু দেখানোর জন্য, ঠিক এই বাড়িতেই কিন্তু মহুয়া মৈত্র তিনি রয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। এবং বাড়িতেই রয়েছেন তিনি। ঘড়ির কাঁটা যা বলছে তিনি যাবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে, তবে যতটা সম্ভব তিনি না যেতেই পারেন। অবশ্যই সেদিকে, সেই আপডেটের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তনয়া, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা একবার আপনাদের শোনাই বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। শুধু সাংসদ পদ রদ করা নয়, এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। তারপর তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন, নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, কিন্তু মূল সমস্যা থেকে সরে যাননি। এবং এটার সঙ্গে যদি বিদেশি মুদ্রা যুক্ত থাকে, অভিযোগ যে অত্যন্ত গুরুতর। পৃথিবীর অন্যান্য কোনো দেশ হলে এতক্ষণ তো সেডেশনের মামলা শুরু হয়ে যেত। এখানে তদন্ত চলছে। আপনাদের একবার শোনাই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি কি বলছেন, শুনুন। হয়রানি করা নির্বাচনের সময় যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। আর যে খবরের দিকে নজর রাখবো, আজ ফের শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করবে সিবিআই। 22শে মার্চ আদালতে পেশ করা হয়েছিল এর আগে শেখ শাহজাহানকে। বিচারক 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় শেখ শাহজাহানকে। আজই মেয়াদ শেষ হচ্ছে, ফের আদালতে পেশ করা হবে আজই শেখ শাহজাহানকে। আজ শেখ শাহজাহানকে আদালতে পেশ সিবিআই এর। 22শে মার্চ আদালতে এর আগে পেশ করা হয়েছিল শাহজাহানকে। বিচারক
ছ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল এবং আজ মেয়াদ শেষ হচ্ছে এবং তারপরে আজ ফের আদালতে পেশ করাবে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, তোমার কাছ থেকেই জানতে চাইবো, আজ ফের আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে, সিবিআই এর তরফ থেকে কি জানানো হবে? দেখো, 6 দিনের হেফাজত শেষে আজকে শুধু শেখ শাহজাহান নয়, তার সঙ্গে সেদিনের ঘটনা অর্থাৎ 5 তারিখের 5ই জানুয়ারির ঘটনায় অন্যতম আরও দুজন যারা গ্রেপ্তার, সুকোমল এবং মেহবুর মোল্লা, এই তিনজনকে অর্থাৎ শেখ শাহজাহান সহ মোট তিনজনকে আজকে বসিরহাট কোর্টে পেশ করবে সিবিআই আধিকারিকরা। যেটা মূলত জানতে চাইছেন যে 5 তারিখের সেই ঘটনার মূল কারণ কি ছিল, কি এমন কারণ ছিল যার জন্য কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা করতে হলো। সেই সূত্রেই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 6 দিনের হেফাজত শেষে আজকের কোর্ট প্রোডাকশন হবে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সিবিআই আধিকারিকরা এই তিনজনের 14 দিনের জেল হেফাজতের আবেদন করতে পারেন এবং জেলে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারেন। কারণ এই যে তিনজন, শেখ শাহজাহান, মেহবুর মোল্লা, সুকোমল, এরা কিন্তু শেখ শাহজাহান অন্যতম এই ঘটনার বলতে গেলে মাস্টারমাইন্ড বা প্রাইম অ্যাকিউজ। তার সঙ্গে যে দুজন সুকোমল এবং মেহবুর মোল্লা, তারা কিন্তু শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই যে তদন্ত, 5ই জানুয়ারি ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, সেই ঘটনার যে তদন্ত আদালতের নির্দেশে সিবিআই করছে, সেই ঘটনার সেই তদন্তে এগিয়ে যেতে চায় সিবিআই আধিকারিকরা। আজকে আর কিছুক্ষণ পরেই নিজাম প্যালেস থেকে বসিরহাট কোর্টের উদ্দেশ্যে নজর থাকবে আমাদের সৈকত। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা, গুলি করে আত্মহত্যার চেষ্টা সিআইএসএফ জওয়ানের। নিজের রিভলভার থেকে গুলি চলায় জওয়ান, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জওয়ানকে। ঘটনাস্থলে সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকেরা কি কারণে আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে আত্মহত্যার চেষ্টা? দেখো, আজকে ভোর 5:30 নাগাদ বিমানবন্দরের যে 5 নম্বর গেটের যে টাওয়ার রয়েছে, সেখানে সিআইএসএফ জওয়ান শ্রী বিষ্ণু, তিনি কিন্তু সেই সময় সেখানে কর্মরত ছিলেন এবং সেই সময় একটি গুলির আওয়াজ হয় এবং সেই গুলির শব্দে যখন বাকি যারা সিআইএসএফ এর যারা কর্মীরা রয়েছেন তারা যখন ঘটনাস্থলে ছুটে আসেন, তখন দেখেন যে মেঝেতে পড়ে রয়েছে সেই শ্রী বিষ্ণুর রক্তাক্ত অবস্থা, তাকে লুটিয়ে পড়তে দেখেন এবং তড়িঘড়ি তাকে একটি ভিআইপির একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে এবং মূলত যেটা উঠে আসছে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে আত্মহত্যার চেষ্টা করেছেন এই সিআইএসএফ জওয়ান, কিন্তু কেন করেছেন, কি ঘটনা ঘটেছিল, পুরোটা কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে একদিকে যেরকম ডিসি এয়ারপোর্ট রয়েছেন, তিনি যেরকম একদিকে রয়েছেন, তার পাশাপাশি সিআইএসএফ এর যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং বাকি যারা সিআইএসএফ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার, যারা জওয়ানরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তার কারণ এর আগে কোন রকম ভাবে মানুষ, অবশ্যই তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা।